হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 12 পেপার থেকে গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে, বদিনের সার্বভৌমিকতার ধারণার মূল বৈশিষ্ট্য। বদিন মানে বোদার সার্বভৌমিকতার ধারণার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে দেখো। ষোড়শ শতাব্দীর ফরাসি চিন্তাবিদ যা বদিন আধুনিক সার্বভৌমিকতার অন্যতম প্রবর্তক হিসাবে স্বীকৃত। তার লেখা 6 বুক অফ দ্য কমনওয়েলথ, যেটা 1576 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, এই গ্রন্থে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার উৎস ও প্রকৃতি ব্যাখ্যা করেন। বদিনের মতে সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের সর্বোচ্চ স্থায়ী এবং অবিভাজ্য ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে এমন এক কর্তৃত্ব রাষ্ট্রের মধ্যে এমন এক কর্তৃত্ব থাকতে হবে যা অন্য কোনো ক্ষমতার অধীন নয় এবং যা আইন প্রণয়ন, বিচার এবং শাসনের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বদিন সার্বভৌমত্বের কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন। প্রথমত, এটি স্থিতিশীল, অর্থাৎ এটা হচ্ছে কি পার্মানেন্ট। কোনো ব্যক্তি বা শাসক বদলালেও রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা অটুট থাকে। দ্বিতীয়ত, এটি অবিভাজ্য। সার্বভৌমিকতাকে ভাগ করা বা সীমাবদ্ধ করা যায় না। তৃতীয় হচ্ছে, এটি সর্বোচ্চ, অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে সার্বভৌম কর্তৃত্বের ঊর্ধ্বে আর কোনো ক্ষমতা নেই। চতুর্থ হচ্ছে, সার্বভৌম শাসক আইন প্রণয়নের ক্ষমতা রাখে, যদিও তাকে ঈশ্বরের আইন ও প্রাকৃতিক ন্যায়নীতির প্রতি সম্মান দেখাতে হয়। উপসংহারে বলা যায়, বদিনের সার্বভৌমিকতার ধারণা আধুনিক জাতিরাষ্ট্রের ভিত্তি স্থাপন করে। তার চিন্তায় রাষ্ট্র একটি স্বাধীন এবং সর্বোচ্চ কর্তৃত্বপূর্ণ সত্তা, যা পরবর্তীকালে হবস, রুসোর মতো চিন্তাবিদদের ওপর গভীর প্রভাব বিস্তার করে। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, সার্বভৌমিকতার সীমাবদ্ধতা নিয়ে বদিনের চিন্তা বা বোদার চিন্তা। এই প্রশ্নের উত্তরটি আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের সপ্তাহে এই ধরনের ক্লাস 3 দিন করে হয়। এছাড়া লাইভ ক্লাসও আছে, গুগল মিটে লাইভ ক্লাসও হয়ে থাকে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, সার্বভৌমিকতার সীমাবদ্ধতায় কি বলা হচ্ছে। ষোড়শ শতাব্দীর রাজনৈতিক চিন্তাবিদ যা বোধা তার গ্রন্থ 6 বুকস অব দ্য কমনওয়েলথ এ আধুনিক সার্বভৌমিকতার ধারণা বিশদভাবে ব্যাখ্যা করেন। তিনি রাষ্ট্রকে সর্বোচ্চ এবং স্বাধীন কর্তৃত্বপূর্ণ সত্তা হিসাবে স্বীকৃতি দিলেও সার্বভৌমিক ক্ষমতার কিছু সীমাবদ্ধতা স্বীকার করেছিলেন, যা তার চিন্তাকে স্বৈরতন্ত্র থেকে পৃথক করে। প্রথমত বলা হচ্ছে, বদিন বলেন সার্বভৌম ক্ষমতা ঈশ্বরের আইন দ্বারা সীমাবদ্ধ। শাসককে ঈশ্বরের ইচ্ছা, ন্যায়নীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দ্বিতীয়ত, এটি প্রাকৃতিক আইন দ্বারা নিয়ন্ত্রিত। শাসক এমন কোনো আইন পাস করতে পারবে না যা মানবতার মৌলিক নৈতিকতার পরিপন্থী। তৃতীয়ত, সার্বভৌম শাসক রাষ্ট্রের মৌলিক আইন বা প্রথা লঙ্ঘন করতে পারেন না। চতুর্থ, তিনি ব্যক্তিগত সম্পত্তির অধিকার অগ্রাহ্য করতে পারেন না, কারণ তা প্রজাদের ন্যায়সঙ্গত অধিকারের বিরোধী। কি বলা হচ্ছে দেখো, বদিন স্পষ্ট করেন যে সার্বভৌম ক্ষমতা আইন প্রণয়নের স্বাধীনতা রাখে, তবে নৈতিকতা ও ন্যায়বোধের সীমার মধ্যে। উপসংহারে বলা যায়, বদিনের সার্বভৌমিকতার ধারণা একদিকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার স্বীকৃতি দেয়, অন্যদিকে তার উপর নৈতিক ও প্রাকৃতিক নিয়ন্ত্রণ আরোপ করে, যা আধুনিক সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি স্থাপন করে। তারপরে বলা হচ্ছে দেখো, হবসের মানব প্রকৃতির তত্ত্ব এটা বুঝবে। সপ্তদশ শতাব্দীর ইংরেজ চিন্তাবিদ থমাস হবস তার গ্রন্থ লেভিয়াতান মানব প্রকৃতির সম্পর্কে এক বাস্তববাদী ও যান্ত্রিক ধারণা
বাস্তববাদী ও যান্ত্রিক ধারণা উপস্থাপন করেন। হবসের মতে মানুষ মূলত স্বার্থন্বেষী, ভীত এবং আত্মরক্ষাপ্রবণ সত্তা। বলছে হবসের মতে মানুষ মূলত স্বার্থন্বেষী, ভীত এবং আত্মরক্ষাপ্রবণ সত্তা। তিনি বলেন মানব জীবনের প্রধান চালিকা শক্তি হল আত্মরক্ষা এবং ক্ষমতার আকাঙ্ক্ষা। তাই মানুষ নিজের নিরাপত্তা ও সুখের জন্য সর্বদা প্রতিযোগিতায় লিপ্ত থাকে। হবসের মতে প্রাকৃতিক অবস্থায় মানুষ সম্পূর্ণ স্বাধীন হলেও সেই স্বাধীনতা এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করে, যেখানে ম্যান ইজ এ উলফ টু ম্যান, অর্থাৎ মানুষ মানুষের শত্রু। এই অবস্থায় প্রত্যেকে নিজের স্বার্থে কাজ করে, ফলে সমাজে অরাজকতা ও সংঘর্ষ দেখা দেয়। তিনি একে ওয়ার অফ অল এগেনস্ট অল বলে আখ্যা দেন। মানুষ এই অনিরাপদ অবস্থায় অবসান ঘটাতে পারস্পরিক চুক্তির মাধ্যমে সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে, যাতে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকে। উপসংহারে বলা যায় হবসের মানব প্রকৃতির তত্ত্ব মানুষের স্বার্থপরতা ও ভয় নির্ভর মনোবৃত্তিকে রাজনৈতিক শৃঙ্খলার ভিত্তি হিসাবে দেখায়। তার এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আধুনিক সমাজতত্ত্বে সামাজিক চুক্তি ও রাজনৈতিক কর্তৃত্বের ধারণার ভিত্তি স্থাপন করে। পরের প্রশ্ন আছে, হবসকে কি বাস্তববাদী দার্শনিক বলা যায়? যুক্তি দাও। সপ্তদশ শতাব্দীর ইংরেজ রাজনৈতিক চিন্তাবিদ থমাস হবস আধুনিক রাজনৈতিক দর্শনের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করেছেন। তার দর্শনের মূল ভিত্তি হলো বাস্তববাদ, যার ফলে তাকে অনেক চিন্তাবিদ প্রথম আধুনিক বাস্তববাদী দার্শনিক বলে অভিহিত করেছেন। হবসের মতে জগতের যা কিছু বিদ্যমান তা পদার্থ ও বস্তুর দ্বারা গঠিত। বলছে জগতে যা কিছু বিদ্যমান আছে তা সব কি পদার্থ এবং বস্তুর দ্বারা গঠিত, মানসিক ঘটনাও মানে শারীরিক গতির ফল। প্রথমত হবস মানুষের মন, চিন্তা ও ইচ্ছাকে আত্মা বা কোনো অদৃশ্য শক্তির ফল হিসাবে নয়, বরং দেহের ভৌত প্রক্রিয়া ও স্নায়বিক গতির ফল বলে ব্যাখ্যা করেন। তার মতে চিন্তা হলো বাহ্যিক বস্তুর দ্বারা ইন্দ্রিয়ের ওপরে সৃষ্ট প্রভাব, যা মস্তিষ্কে কম্পনের সৃষ্টি করে। দ্বিতীয়ত হবসের দৃষ্টিতে মানব আচরণ সম্পূর্ণ যান্ত্রিক, স্বার্থনির্ভর। মানুষ যে কোনো কাজ করে নিজের আনন্দ, ক্ষমতা ও নিরাপত্তা লাভের উদ্দেশ্যে। এর মাধ্যমে তিনি মানব জীবন ও নৈতিকতার ব্যাখ্যা দেন শারীরিক ও প্রাকৃতিক নীতির আলোকে, কোনো আত্মিক বা ধর্মীয় ভিত্তিতে নয়। তৃতীয়ত বলা হচ্ছে হবস ঈশ্বরের অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার না করলেও রাষ্ট্র ও সমাজের বিশ্লেষণে ঈশ্বরকে প্রয়োজনীয় মনে করেননি। তার মতে সামাজিক চুক্তি ও সার্বভৌম রাষ্ট্র মানব বুদ্ধি ও প্রাকৃতিক প্রয়োজনের ফল, ঈশ্বর প্রদত্ত নয়। উপসংহারে বলা যায় হবসের সমস্ত দর্শন মানব প্রকৃতি, সমাজ, নৈতিকতা, রাষ্ট্র, বস্তুজগৎ ও যান্ত্রিক ব্যাখ্যার ওপর দাঁড়ানো। তাই যথার্থই বলা যায় হবস এক প্রকৃত বাস্তববাদী দার্শনিক, যিনি রাজনীতিকে ধর্ম, নৈতিকতার গণ্ডি ছাড়িয়ে এক বৈজ্ঞানিক বাস্তবতার রূপ দিয়েছিলেন।